দেশে তৈরি করলো নিজস্ব প্রযুক্তির ড্রোন। মোদীজি, অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। ভারতীয় দিদি গরুর মুখ খাইছে। এবার ভারতে ঢুকছে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে পাকিস্তান। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে ভালোই আছেন। আবারও চলে এসেছি বাংলাদেশের কাংলুদের লুঙ্গি খোলা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি বর্তমান সময়ে কাংলুদের অবস্থা, তারা কাংলুদের বিশ্বসেরা কিছু ডিফেন্স অস্ত্রকে তৈরি করেছে, যেগুলো নাকি তারা দাদাবাবুদের বিরুদ্ধে বা দাদাবাবুদের খেলাফ যুদ্ধে ব্যবহার করবে। তো চলুন দেখে নিই কাংলুদের বিশ্বসেরা অস্ত্র, যে অস্ত্র দিয়ে ভারতের দাদাবাবুদের ভয় দেখাচ্ছে, আর সেই সমস্ত অস্ত্র দেখে দাদাবাবুরা ভয়ে থরথর করে কাঁপছে। চলুন বাংলাদেশি কাংলুদের নিয়ে একটু লুঙ্গি খুলে। ভারতের দাদাবাবুদের সাথে যুদ্ধ করার জন্য এই মুহূর্তে বাংলাদেশের আপুরা যুক্ত হয়েছে। চলুন জেনে নি তারা কিভাবে আসবে। আমার যেভাবেই হোক আমার সাঁতার কাটতে হইলেও যাইতে হবে, কিছু করার নেই। আপু, আপনি তো ভারতের সাথে যুদ্ধ করতে আসছেন, তা কিভাবে আসবেন? আর আমি সাধারণ জনগণ, সাঁতার আমারই কাটা লাগবে, আর যারা উচ্চ পর্যায়ে আছে তারা এরোপ্লেনে যাবে। কি বলেন আপু, আপনি সাধারণ জনগণ, তাই আপনাকে সাঁতার কেটে আসা লাগবে, আর যারা উচ্চ পর্যায়ে আছে তারা প্লেনে করে আসবে, ভারতের সাথে যুদ্ধ করবে? এটা কিন্তু ঘোর অন্যায় করছে, কারণ সেনা তো সেনা হয়, সবাইকে এক চোখে দেখা উচিত ছিল। বন্ধুরা, একদিকে যখন বাংলাদেশিরা তারা জলপথে, কেউ সাঁতার কেটে, ওবার এরোপ্লেনে যুদ্ধ করতে আসছে ভারতের দাদাবাবুদের সাথে, অন্যদিকে আবার বাংলাদেশ তৈরি করেছে নাকি তারা বিশ্বসেরা ড্রোন, যে ড্রোন দিয়ে ভারতের খেলাফ যুদ্ধ করবে। এইটাও সম্ভব? ভাবা যায়। সবকিছু বিশ্বসেরা কিন্তু বাংলাদেশেরই। দেখুন আগে বাংলাদেশের বিশ্বসেরা ড্রোনটি। বাংলাদেশে তৈরি করলো নিজস্ব প্রযুক্তির ড্রোন। যে দেশের কাংলুরা আর যে দেশের মাদ্রাসা শিক্ষার বৈজ্ঞানিকরা এখনো পর্যন্ত একটা কলম পর্যন্ত তৈরি করতে পারলো না, তারা আবার বলে কিনা যে যুদ্ধাস্ত্র ড্রোন তৈরি করেছে। ভাবা যায়। ইন্ডিয়ার দাদাবাবুরা একটু ওয়েট করো। আমরা এটা ভালোভাবে জানি যে তোরা অন্যের আব্বুকে নিজের আব্বু বলে চালাস, কিন্তু অন্যের অস্ত্রকে যে নিজের ড্রোন বলে চালাচ্ছিস সেটা কিন্তু কল্পনার বাইরে। দাদাবাবুরা ধৈর্য কি ধরবে? অলরেডি তো দাদাবাবুদের 4-4টে ড্রোন ঘুরে চলে আসলো, আপনাদের ঘরের ভেতর থেকে ঢুকে উড়ে চলে আসলো। কি করলেন? ভারতের বিএসএফ এর আবারও বাংলাদেশের আকাশসীমায় ড্রোন ওড়ানোর অভিযোগ উঠেছে। আরে আপনি কাঁপছেন কেন? কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি ও বারবান্ধা সীমান্ত সংলগ্ন এলাকায় 30 মে রাত 8:30 থেকে প্রায় 1.5 ঘন্টা ধরে একাধিক ড্রোন উড়াতে দেখা যায়। ভারতের ড্রোন গেল, বাংলাদেশের ঘরের ভেতরে উড়লো, আবার চলেও আসলো, আর আপনারা তুর্কির থেকে নেওয়া ড্রোনকে নিয়ে দাদাবাবুদের ধমকি দিচ্ছেন। খুব শীঘ্রই খেলা হবে। আপনারা খেলা শুরু করবার পূর্বে ভারত অলরেডি খেলতে শুরু করে দিয়েছে, আর আপনারা ভারতের দাদাবাবুদের ধমকি দিচ্ছেন তুর্কির থেকে কেনা ড্রোনকে নিয়ে। আগে নিজেরা তো ড্রোন তৈরি করুন, তারপরে নয় ভারতকে ধমকি দিয়েন। অন্যদিকে আবার ভারতের ভেতরে লুঙ্গি বাহিনী আক্রমণ করতে এসে যদি তারা ব্যর্থ হয়, তাহলে এখনকার ছাত্র উপদেষ্টাদের মনে ভয় এটাও আছে যে তারা ব্যর্থ হলে না ভারত না শেখ হাসিনা তাদেরকে জিন্দা ছেড়ে দেবে। এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। ভারতীয় দিদি গরুর মুখ খাইছে। আসলে এটা তাদের জাতীয় খাবার। হ্যাঁ, ভারতীয়দের যদি এটা জাতীয় খাবার হয়, তাহলে তোরা যে উটের গাড়ির ভেতরে হাত ঢুকে যে মোহাব্বতে জুস খাস, ওটা কি? ওটা তাদের কি সুপার বুস্টার? এবার ভারতে ঢুকছে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে পাকিস্তান। পাকিস্তান জিন্দাবাদ। সবাই ভিডিওটি শেয়ার করবেন। পাকিস্তানের ট্যাঙ্কগুলো আসছে নাকি ভারতের দিকে? হ্যাঁ, পাকিস্তানের ট্যাঙ্কগুলো ভারতের ভেতরে ঢুকুক বা না ঢুকুক সেটা তো জানি না, কিন্তু এই পাকিস্তানের ট্যাঙ্ক থেকে যে সমস্ত গুলিগুলো মানে তোপগুলো যে বের হবে, সেগুলো কিন্তু সোজা ভিডিওটিকে শেয়ার না করলে সব তোপের গুলিগুলো কিন্তু পূর্ব পাকিস্তানের কাংলুদের সবগুলো কিন্তু লুঙ্গির তলে গিয়ে ঢুকবে। একদিকে যখন বাংলাদেশের লুঙ্গি বাহিনী, বাংলাদেশের আপুরা যুদ্ধ করার জন্য ভারতে আসছে, অন্যদিকে পাকিস্তানি ট্যাঙ্ক নাকি ভারতের দিকে পাঠিয়ে দিয়েছে। কি বলেন? তো ওইদিকে আবার পূর্ব পাকিস্তানের এক্স সেনাপ্রধানরা কি বলছে সেটা একবার আপনারা নিজেরাই শুনুন। মোদীজি, অমিত জি
এবং রাজনাথ সিংজি, হ্যাঁ বলেন, আপনার কথা শুনতে পাচ্ছি। তারপরে আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন 72 সালের, সেই সেনাবাহিনী এখন আর নাই। তাহলে আপনারা কি পরিবর্তন করলেন? কেননা 72 সালে ভারতের সেনাবাহিনী আপনাদের ট্রেনিং দিয়েছিল, ভারতের সেনাবাহিনী সরাসরি পাকিস্তানের সেনার বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। তা আপনারা 2025 সালে এসে কি পরিবর্তন করলেন সেটা বলুন। আমরা এখন যুদ্ধোপযোগী। ও আচ্ছা, বুঝলাম। যাই হোক, শুনে ভালো লাগলো যে 1979 আপনারা যুদ্ধোপযোগী ছিলেন না। মানে ভারত আপনাদের সম্পূর্ণ সহায়তার, ভারত যুদ্ধে যে জয়ী করেছে সেটা আপনি নিজে মুখে প্রমাণ করছেন। তারপরে বলুন। এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। ও আচ্ছা, বুঝলাম। তা কিভাবে প্রস্তুত হলেন? কেননা 1971 সালে ভারতের যে সেনাবাহিনী ছিল সেই সেনাবাহিনী আর 2025 সালে সে ভারতের সেনার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়েছে। তা আপনাদের কি পরিবর্তন সেটা একটু খুলে বলুন। আপনারা আর আস্ফালন তুলবেন না। না, এখন দাদা বাবুরা কোনো আস্ফালন করে না, কেননা ভারতে ওরা সোজাসুজি অ্যাকশন নাই, মানে কথা কম কাজ বেশি। যেমন পাকিস্তানের ঘরের ভেতরে ঢুকে আপনাদের আব্বুদের ঠোকাই করে আসি, প্রয়োজন পড়লে আপনাদের ঘরের ভেতরে ঢুকে আপনাদের ঠোকাই করে আসবো না। আপনার আব্বু আপনাকে বাঁচাতে পারবে না। আপনারা ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ড গুছানের ভয় আমাদেরকে দেখাবেন না। না, দাদা বাবুদের আপনাদের কোনো ভয় দেখায় না, শুধুমাত্র পাকিস্তানের ঘরের ভেতরে অ্যাকশন নেয়, তার রিয়াকশন দেখা যায় আপনাদের মতো দেশের ঘরের ভেতর থেকে আর আপনাদের মতো এক্স জেনারেলদের তরফ থেকে। 1979-এও আপনারা লুঙ্গি বাহিনী ছিলেন, 2025 এসেও আপনারা লুঙ্গি বাহিনী রয়েছেন। তো দাদাদের খেলাফ যুদ্ধ করবেন, তো আপনাদের সেনাদের কেমন প্রিপারেশন করছেন একবার দেখিয়ে দিন। চলুন, আমি কোনো একা দেখবো, আপনারাও দেখে নিন। ऐसे तो नहीं होता है। ওহে লুঙ্গি বাহিনী, ভারতের দাদা বাবুদের সাথে যুদ্ধ করার পরের কথাকে ঠিকভাবে প্যারেডটা করা শিখুন। যে প্যারেড করতে গিয়ে সব উল্টোপাল্টা করে ফেলছেন, তাহলে ভাবুন আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে আপনাদের অবস্থা কি হবে। মানে পুরো লুঙ্গি ভিজে যাবে। সামান্য ভারতের 4টে ড্রোন বাংলাদেশের ঘরের ভেতরে যায়, ঘুরে চলে আসে, এতে আপনাদের লুঙ্গি ভিজে গেছে। ভাবুন ভারতের তরফ থেকে যদি পাকিস্তানে যেভাবে অ্যাকশন নেওয়া হয়েছে তার যদি জাস্ট 5% আপনাদের উপর রিয়াকশন দেখায়, আপনাদের অবস্থা থাকবে ছেড়ে দেবা কেঁদে বাঁচির মতো। দেখুন আপনাদের মিডিয়া কি বলছে। এই ঘটনাটা আপনি হালকা নেওয়ার কিছু নেই। একদিকে চিকেন স্নেকে রাফালের মতন অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান, S-400 রাশার তৈরি আকাশ প্রতিরক্ষা সিস্টেম এখানে ডিপ্লয়েড করা হয়েছে। অপরদিকে আজকের দিনেই স্বাধীন সার্বভৌম একটা দেশের আকাশ সীমানা লঙ্ঘন করে ভারত যে জিনিসটা পাঠিয়েছে, আধা ঘন্টা বাংলাদেশের আকাশে ঘুরে বেড়াইলো, আমাদের প্রতিরক্ষা সিস্টেম আসলে কোথায়? আমরা যখন ভারতের সাথে পাঙ্গা নিচ্ছি, নিজেদের ওজন আছে তো নাকি না ফেসবুকে খালি রাজু ভাস্কর্য আর ওই যে জনপ্রিয়তার জন্য সস্তা বক্তব্য দেওয়া? আমাদের অবস্থানটা আসলে কি? ভারতের বিরুদ্ধে সরকার কি রাষ্ট্রদূতকে ডাকাইয়া ধমকাইতে পারবে? ভাবা যায় যে বাংলাদেশের আকাশে আধা ঘন্টা যাবত চক্কর দিয়েছে ভারতের গোয়েন্দা ড্রোন। এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। ভারত নিজেদের দেশের সুরক্ষার স্বার্থে শুধুমাত্র রাফেল S-400 এয়ার ডিফেন্স সিস্টেম আর নিজেদের তৈরি ড্রোন জাস্ট বাংলাদেশের ঘরের ভেতরে আধা ঘন্টা উড়িয়েছে। এতেই বাংলাদেশের মিডিয়া, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের বর্তমান ক্ষমতায় থাকা সরকার, বাংলাদেশের মিডিয়া আর সে দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে খাড়া শুরু হয়ে গেছে। তাহলে ভাবুন, যেভাবে পাকিস্তানের ঘরের ভেতরে পাল্টা রিটেলিয়েশন দিয়েছি, তার যদি জাস্ট 5% বাংলাদেশের ঘরের ভিতরে করি, তাহলে বাংলাদেশের লুঙ্গি পণ্যে থাকবে তো লুঙ্গি বাহিনীর? আমার তো মনে হয় একদমই নাই। এরা কত বড় নেমোখারাম। এবার এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন যে সেই দেশের আলেম থেকে শুরু করে হুজুর আর সেই দেশের ছাত্র উপদেষ্টারা বর্তমান সময়ে যারা ক্ষমতায় রয়েছে তারা কিভাবে আব্বুর মতো তারা তাদের বক্তব্যকে পরিবর্তন করে। কি বিশ্বাস হচ্ছে না? দেখে নিন এই ভিডিও ক্লিপটা। যদি হাসিনাকে আবার বাংলাদেশে আনতে চায় এমন কোন আওয়ামী লীগ পান, ওরা একবার লাল করে দিবেন। ওই শেখ মুজিবুর রহমান 1971-এর পরে এই বাংলাদেশের অস্তিত্ব, এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল। আমার বঙ্গবন্ধু আমাকে শেখায় ন্যায্যতা, ধর্মনিরপেক্ষতা, আপোষহীনতা আর সাহসিকতা। আমি জানি আমি কাকে সম্মান জানিয়েছি, আমি জানি কাকে কতটুকু সম্মান জানাতে হয়। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একটি জাতিকে মুক্তিদাতা, এক মহান বীর। তাকে সম্মান জানাতে পেরে বরং আমরা বঙ্গবন্ধু শুধুমাত্র আওয়ামী লীগের নেতা নয়, বঙ্গবন্ধু এ জাতির 18 কোটি মুসলমানদের নেতা। মুসলমান স্পষ্ট বলতে চাই
ভাই, আমি ইতিহাসের পাতা পড়ে দেখেছি, আমি কোনো বানোয়াট কথা বলতেছি না। গোটা পৃথিবীতে যে সমস্ত নেতৃত্বের কথা গোটা পৃথিবী ইন্টারন্যাশনালি আলোচনা করা হয়, তার মধ্যে সবচাইতে আগে যে নামটা আসে সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা। এরপরে যে নামটা গোটা পৃথিবীতে ইন্টারন্যাশনালি সবার কাছে গ্রহণযোগ্য, সেই নামটা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো বন্ধুরা, কোথায় গেল সেই সমস্ত কাংলু আর লুঙ্গি বাহিনীর সেই সমস্ত কমান্ড, বা যারা বলতো 4 দিনে কলকাতা দখল করে নিব? যে এক্স মেজর শরীফ বলেছিল, কোথায় গেল সেই মেজর শরীফের বক্তব্য, যিনি বলেছিল আমাদের কাছে ট্রেনিং আছে, আমাদের কাছে পুরো বাংলাদেশের সাপোর্ট আছে, আমরা 4 দিনে কলকাতা দখল করে নিব? কিন্তু মেজর শরীফ ভুলে গেছে তাদেরকে যে ট্রেনিংটা দিয়েছিল সেটা ভারতের দাদাবাবুদের সেনাবাহিনীরা দিয়েছিল। তারা যে অস্ত্র নিয়ে পাকিস্তানের সাথে যুদ্ধ লড়েছিল, সেই অস্ত্র থেকে শুরু করে গোলা বারুদ থেকে শুরু করে সমস্ত কিছু ভারতেরই ছিল। আর আজ তারাই বলে কিনা 4 দিনে কলকাতা দখল করে নিব, কিন্তু 4 দিন কবে পেরিয়ে 4 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত কলকাতার দখল তো ঝেড়ে দিন, তাদের এখনো পর্যন্ত টিকে পর্যন্ত দেখা যায় না। চলুন শুনে নি সেই মেজর শরীফের সেই বক্তব্যটা। আমি মেজর শরীফ, আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা তো যেটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। তো চাচা, এই সেনা নিয়ে আপনারা দখল করতে চান কলকাতা? 4 দিন ছাড়ুন, 4 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আপনাদের টিকে দেখতে পেলাম না। বরং আপনারা আপনাদের লুঙ্গি ডিফেন্স সিস্টেম আর লুঙ্গি বাহিনী দিয়ে চট্টগ্রামের আদিবাসীদের তীরের কাছে ধরাশায়ী হয়ে যান। বর্তমান সময়ে আপনাদের পারলে আপনারা আপনাদের চট্টগ্রামকে বাঁচান, কেননা সেখানে ঢুকে পড়েছে বিদেশি সেনা। আমি কার কথা বলছি সেটা আপনারা বুঝেই গেছেন। আগে আপনাদের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এগুলোকে বাঁচান, এমনকি সেন্ট মার্টিন দ্বীপকে, তারপরে নয় কলকাতা দখলের স্বপ্ন দেখেন। কেননা 4 দিন বলে 4 মাস পেরিয়ে গেল, এখনো পর্যন্ত আপনারা কলকাতায় আসতে পারলেন না কলকাতাকে দখল করার জন্য। এরা কোনো সাধারণ আর্মি নয়, এরা হচ্ছে বিদেশি শকুন। এরা জঙ্গি ইউনুসের মদদে বাংলাদেশে ঢুকে পড়েছে। চট্টগ্রাম বন্দর এবং কক্সবাজার সীমান্তে এদের আনাগোনা বেশ ব্যাপক বেড়েই চলেছে। যারা নিজের দেশের ঘরের ভেতরে আদিবাসীদের কাছে গিয়ে ধরাশায়ী হয়, যারা নিজেদের সেন্ট মার্টিন চট্টগ্রামকে সামলে রাখতে পারে না, এরা এবার বলে কিনা যে ভারতের কলকাতাকে 4 দিনে দখল করে নেবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। তো বন্ধুরা, কথা হবে, দেখা হবে আবারও একটি বাংলাদেশীদের নতুন রোস্ট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।